আচ্ছা দেখ ভিডিও কোয়ালিটি দেখ, অডিওটা ঠিক আছে কিনা, রেসপন্স কর আমাকে, জানা ভিডিও অডিও ঠিক আছে কিনা। আগের দিন আমাদের হয়েছে বিভব পার্থক্য পর্যন্ত, এবার আজকে বিভব পার্থক্যের পর থেকে হবে। ঠিক আছে, কমেন্ট গুলি আসছে না কেন? আজকে লেট হলো, তার কারণটা হচ্ছে আজকে যে পড়ানোর রুমে গিয়েছিলাম, মেসেজ করেছিলাম না, তো সেখানে ছিলাম তো 8:30 থেকে 10টা বলেছিলাম। এবার তো সবাই তো সঠিক টাইমে আসতে পারেন না, তো যে কারণে কেউ ফোন করছে স্যার আমি 10:15 যাবো, কেউ 10:20, কেউ 10:40, আমার থাকতে হলো ধর। ঠিক আছে, কারণ ধর ফিসটাও তো নিতে হবে আর পড়াতেও হবে। তাহলে কি করলাম যে না, ধর সপ্তাহে মাসে যেহেতু একবার যাচ্ছি, তাহলে একটু সময় তো দিতেই হবে। বলতে তো পারি না যে না এই সময়ের মধ্যে আসতে হবে, এভাবে তো বলা যায় না। দিয়ে ধর 10 মিনিট 15 মিনিট বাড়তে বাড়তে ঘর ঢুকলাম 11টা 10-15, সকাল দিয়ে ধর না খেয়ে গেছি, তাহলে ধর এসে খেতে হলো, তারপরে খেয়ে পরে ক্লাস শুরু। তাই একটু সময় তোদের কাছ থেকে চেয়ে নিলাম, বুঝলি? আরে দীপু, ব্যাপারটা বোঝা গেল? চলো সবাই অ্যাড হয়ে যাক। ল্যাপটপে কি প্রবলেম হয়েছে বলতো? কমেন্ট দেখা যাচ্ছে না, কমেন্টগুলো আসছে না ঠিকঠাক, লেট করছে। প্রচুর মেঘ করেছে, হ্যাঁ দিনের বেলা মেঘ, তো অতটা ভয় কিছু নেই। তো যদি কারেন্ট অফ হয়ে যায় তাহলে ক্লাস কিন্তু অফ হয়ে যাবে, তখন আমি ক্লাসের অন্য সময় দিয়ে দেবো, অত টেনশনের কিছু নেই, ক্লাস ঠিক হয়ে যাবে। হ্যাঁ মেঘ করেছে প্রচুর। চলো তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক, ঠিক আছে? ওকে, আচ্ছা তোদের থেকে বৃষ্টি হচ্ছে, ঠিক আছে চল আমরা পড়তে শুরু করি। যদি সেই সমস্যা হয় কিছু তখন বন্ধ করবো ক্লাস, ওকে? চলো তাহলে আজকে আমাদের নেক্সট হেডিং হবে, ফার্স্ট হেডিং তড়িৎ প্রবাহ মাত্রা। ভালো করে মন দিয়ে শুনতে হবে কথাগুলো। তড়িৎ প্রবাহ মাত্রা, তো চলো সবাই ফার্স্ট হেডিং করো। তড়িৎ প্রবাহ মাত্রা। বর্ষাকালের মেঘ তো বিভিন্ন দিকে বিভিন্ন রকম হবে। বাঁকুড়া টাউনে হবে দেখি, শালবনীতে হচ্ছে না, আমাদের এই বাঁকুড়া জুনবিতে মোড়ে হচ্ছে, মাচান্তলায় হচ্ছে না, এইভাবেও হয়। যাই হোক চলো মেঘের কথা ছাড়াও এখন হেডিং করো তড়িৎ প্রবাহ মাত্রা। তড়িৎ প্রবাহ মাত্রা বিষয়টা কি? তড়িৎ প্রবাহ মাত্রাকে আমরা আই দিয়ে প্রকাশ করব, কি দিয়ে? ক্যাপিটাল আই। ওকে, এই তড়িৎ প্রবাহ মাত্রা বিষয়টা কি? একদম সিম্পল লজিক। ধর এক্সাম্পল দিচ্ছি,
ধর এটা একটা পরিবাহী তার, এটা পরিবাহী তার, ঠিক আছে। এটা ধর একটা প্রস্থচ্ছেদ আছে, যে কোনো প্রস্থচ্ছেদ হতে পারে। পরিবাহী তারটা এরকম এরকম মোটা হতে পারে, আবার পরিবাহী তার এরকম ক্ষেত্রফলটা কম হতে পারে। দেখ এই দুটো ধর দুটো পরিবাহী তার, এটা একটা পরিবাহী তার, এটা একটা পরিবাহী তার। তো প্রস্থচ্ছেদ যাই হোক না কেন আমার তার সাথে কোনো সঙ্গ নেই, অর্থাৎ যে কোনো রকম প্রস্থচ্ছেদ হতে পারে। প্রস্থচ্ছেদ কাকে বলছে? এই যে ক্ষেত্রফলটা, এই এরিয়াটা যদি এখানে আমি কাটি, এখানে যে এরিয়াটা রয়েছে কাটবো যেখানে, সেখানেও ওই এরিয়াই পাওয়া যাবে। আবার যদি এখানে কাটি সেখানেও কিন্তু ওই একই এরিয়াই পাওয়া যাবে। তো যতবার আমি যেখানে খুশি কাটি না কেন এরিয়া কিন্তু একই হবে, আলাদা হবে না। বোঝা গেছে কি বললাম? এরিয়ার মান কিন্তু পরিবর্তন হবে না। তো এটা বলা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। একটা শসাকে তুই গোল 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 পিস করলি, ওই প্রত্যেকটা পিস হচ্ছে এক একটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তো কোন একটা পরিবাহী তার নিলাম, দেখ একটা এরকম পরিবাহী তার নিয়েছি, ঠিক আছে। পরিবাহী তার আরো লম্বা, তারটা আরো লম্বা। আমি এই জায়গাটা ভাবছি যেটা পরিবাহী তার, ওকে। এবার ধর এটার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে। তড়িৎ প্রবাহিত হওয়ার অর্থ কি? তড়িৎ প্রবাহিত হওয়ার অর্থ হচ্ছে এর মধ্য দিয়ে আধান প্রবাহিত হচ্ছে। আধান প্রবাহিত হবে, অর্থাৎ আধানের মধ্যে গতি থাকবে, আধান সচল হবে, তবেই তার মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রা সৃষ্টি হবে। কি করে? ধরে নিচ্ছি আমি এই পয়েন্টটার নাম হচ্ছে x আর এই পয়েন্টটার নাম হচ্ছে y। তাহলে আমার ডিসটেন্সটা কতটা? x থেকে y হয়েছে। এই x থেকে y আমি এখানে কোনটা কারেন্ট ব্যাটারির সঙ্গে যুক্ত করে দিয়েছি বা মেইন লাইনের সঙ্গে যুক্ত করে দিয়েছি। এটা এই ব্যাটারির সঙ্গে যুক্ত করে এরকম দেখতে হবে ব্যাপারটা। এখন প্রশ্ন হচ্ছে এই পরিবাহীটার মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে সেটা আমরা কিভাবে ক্যালকুলেশন করব, পরিমাপ করব। পদার্থবিজ্ঞান মানে পরিমাপ করা। দেখ তাহলে আমি ধরে নিলাম এখান থেকে এখান পর্যন্ত আধান প্রবাহিত হচ্ছে। আধান মানে ইলেকট্রন, ইলেকট্রন প্রবাহিত হচ্ছে। কত না x থেকে y পর্যন্ত মোট আধান প্রবাহ সমান q। মোট আধান প্রবাহ সমান q। আর এই q পরিমাণ আধান প্রবাহের জন্য মোট সময় লাগছে t। তাহলে এই x y পরিবাহীর মধ্য দিয়ে মোট কত পরিমাণ আধান প্রবাহিত হয়েছে? না q পরিমাণ আধান প্রবাহিত হয়েছে। ওই q পরিমাণ আধান প্রবাহের জন্য কত সময় লেগেছে? না ওই q পরিমাণ আধান প্রবাহের জন্য t সময় লেগেছে। বুঝা গেল? তাহলে দেখ মন দিয়ে ভালো শুন। এই যে লিখি যে t সময়ে, কি লিখলাম? t সময়ে মোট প্রবাহিত আধান q। t সময়ে মোট প্রবাহিত আধান q। t সময় লেগেছে আর q পরিমাণ আধান ওর মধ্য দিয়ে পার হয়েছে, পেরিয়ে গেছে, ক্রস করেছে। তাহলে একক সময়ে কত হবে? একক সময়ে মোট প্রবাহিত আধান কে বলতে পারবি কত হবে? ক্যালকুলেশনটা বল না। একক সময়ে মোট প্রবাহিত আধান, একক সময়ে মোট প্রবাহিত আধান বলো, কমেন্ট বক্সে কমেন্ট করো। একক সময়ে মোট প্রবাহিত আধান। পারবি না কেউ বলতে? চেষ্টা কর। যে t সময়ে মোট প্রবাহিত আধান q হলে একক সময়ে মোট প্রবাহিত আধান, হ্যাঁ অনেকেই বলেছে q/t হলো। তাহলে একক সময়ে প্রবাহিত আধানের পরিমাণটা হচ্ছে q/t। এই একক সময়ে প্রবাহিত আধান সমানই হচ্ছে কিন্তু I।
মানে তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা। তাহলে অতএব I সমান Q/T, মানে প্রবাহ মাত্রা সমান আধান বাই সময়। সংজ্ঞাটা কি হবে? একক সময়ে যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ আধান প্রবাহিত হয় তাকেই ওই পরিবাহীর প্রবাহ মাত্রা বলে। বোঝা গেছে? একক সময়ে মোট প্রবাহিত আধান, একক সময়ে মোট প্রবাহিত আধানকে বলা হয় তড়িৎ প্রবাহ মাত্রা। 1 সেকেন্ড সময়ের মধ্য দিয়ে কতগুলো আধান প্রবাহিত হলো? না, 1 সেকেন্ডের মধ্য দিয়ে 5টি আধান প্রবাহিত হয়েছে, তাহলে ওর প্রবাহ মাত্রা কত? না 5 কুলম্ব পার সেকেন্ড, 5 কুলম্ব পার সেকেন্ড। আর এই কুলম্ব পার সেকেন্ডকে বলা হয় অ্যাম্পিয়ার। তড়িৎ প্রবাহ মাত্রার ব্যবহারিক একক হচ্ছে অ্যাম্পিয়ার, যেটা আমরা ব্যবহার করি। বোঝা গেল তড়িৎ প্রবাহ মাত্রা কাকে বলে? যদি বুঝতে পেরেছিস আমাকে বল, তবে আমি ডেফিনেশনটা লিখাবো। বোর্ডে যা করেছি সব নোট করে নে, বোর্ডে যা করেছি সব নোট করে নাও। তাহলে প্রবাহ মাত্রা রাশিমালা কি চলে এলো? প্রবাহ মাত্রা সমান প্রবাহিত মোট আধান বাই সময়। তড়িৎ প্রবাহ মাত্রা সমান প্রবাহিত মোট আধান বাই সময়। আচ্ছা আচ্ছা, তাহলে আমি বোর্ডটি মুছে দিচ্ছি। সবাইকে লেখা হয়ে গেছে তো? কপি করে নিয়েছিস? তাহলে আমরা এরপরে ডেফিনেশনটি লিখব। সংজ্ঞা ছোট্ট করে নিচে লেখো সংজ্ঞা, বাঁ দিকে হেডিং করবে ছোট্ট করে সংজ্ঞা, ডেফিনেশন। তাহলে সহজ সংজ্ঞাটা খুবই সহজ। কোন পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে, প্রস্থচ্ছেদ মানে বললাম তো একটা তার, ওর যদি আমি কোনো জায়গায় কাটি, যে গোল অংশটা দেখতে পাবো, এই যে এটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এটার এরকম, এটার আবার দেখ কম, এটা এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এটা হচ্ছে এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তো এরকম যে কোনো প্রস্থচ্ছেদ হতে পারে, তারটা সরু হতে পারে, পরিবাহী তারটা মোটা হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তাহলে কোন পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদ দিয়ে, যে কোনো প্রস্থচ্ছেদ দিয়ে প্রতি সেকেন্ডে বা 1 সেকেন্ডে, পার সেকেন্ড বা 1 সেকেন্ডে, প্রতি সেকেন্ডে যে পরিমাণ তড়িৎ আধান, যে পরিমাণ তড়িৎ আধান, যে পরিমাণ তড়িৎ আধান প্রবাহিত হয়, যে পরিমাণ তড়িৎ আধান প্রবাহিত হয়, কমা তাকে ওহো হ্যাঁ কমেন্টও দেখিনি রে। ঠিক আছে ঠিক আছে, পরে একটু দেখে নিবি, লাই একটু ফাঁকা রেখে দে, একটু জায়গাটা ফাঁকা রেখে দে, পরে ক্লাসটা ওই জায়গাটা করে নিবি একবার। হ্যাঁ ঠিক আছে, আমি কমেন্টটা খেয়াল করিনি, আসলে ডান লিখলি আমি তখন মুছে দিলাম ওই জন্য। ঠিক আছে, পরে একবার স্ক্রিনশট তুলে লিখে নিবি বা পরে ক্লাসটা করে নিবি একবার। এখন একটু জায়গা ফাঁকা রেখে দে, এখন সংজ্ঞাটা লিখ, আমি খেয়াল করব। ঠিক আছে ঠিক আছে, তড়িৎ আধান প্রবাহিত হয়, কমা তাকে তড়িৎ প্রবাহ মাত্রা বলে। তাকে তড়িৎ প্রবাহ মাত্রা বলে।
চলো সংজ্ঞাটাকে লিখে নাও, জায়গাটা ফাঁকা রেখে দাও। ক্লাস তো ডিলিট হবে না, ক্লাস থেকে যাবে, করে নিবে আরেকবার দেখে নেবে ওইটুকু জায়গা শেষ করে, টেনে দেখে নেবে একটু। কোন পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদ দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ তড়িৎ আধান প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ মাত্রা বলে। আচ্ছা দেখ, এটা পুরোটা হলে পরে বলবি, হ্যাঁ তুই নিচে লিখে নিবি, অতএব তড়িৎ প্রবাহ মাত্রা সমান তড়িৎ আধান বাই সময়, বা এটাকে আমরা ক্যাপিটাল আই দ্বারা প্রকাশ করতে পারি, তড়িৎ আধানকে আমরা কিউ দ্বারা আর সময়কে টি দ্বারা। তাহলে আমরা নতুন আরেক ফর্মুলা আজকে পেয়ে গেলাম, আই সমান কিউ বাই টি, আই সমান কিউ বাই টি। বল পুরোটা হয়েছে কিনা বল, আটুটু করবো না, একদম আটুটু করবো না, একদম ধীরে সুস্থে। হয়েছে? তাহলে এবারে বলছে মুছা যেতে পারে। চলো নেক্সট হেডিং করো। ওকে, দেখ এবারে নেক্সট আমরা তাহলে সংজ্ঞা পড়লাম তড়িৎ প্রবাহ মাত্রার। এক নম্বরে আমাদের হয়ে গেল, এক নম্বরে আমরা পড়ে নিয়েছি সংজ্ঞা হয়ে গেছে। দু নম্বরে পড়বো আমরা একক। একক ইউনিট। তাহলে আমরা প্রবাহ মাত্রা I সমান কিউ বাই টি। তাহলে একক এসআই পদ্ধতিতে আধানের একক কি? আধানের একক কুলম্ব, আর সময়ের একক সেকেন্ড। তাহলে আমরা পুরোটা কি পেলাম? কুলম্ব পার সেকেন্ড। এই কুলম্ব পার সেকেন্ডকে বলবো আমরা অ্যাম্পিয়ার। কি বলবো? অ্যাম্পিয়ার। বা এটাকে শর্টে লেখা যায় বড় হাতের এ ছোট হাতের এমপি বা ক্যাপিটাল এ। এমপি দিয়ে অ্যাম্পিয়ার প্রকাশ করা হয়। তাহলে যদি মনে হয় যে এই পরিবাহী তারটা, এটা পরিবাহী তার একটা, এই পরিবাহী তারের প্রবাহ মাত্রা 10 অ্যাম্পিয়ার, তার মানে এর মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে 10টি করে আধান যাচ্ছে, 10 কুলম্ব আধান পার হচ্ছে। কোথাও তো লেখা আছে প্রবাহ মাত্রা 16 অ্যাম্পিয়ার, 16 অ্যাম্পিয়ার। তো ওই পরিবাহী তারের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে 16 কুলম্ব আধান প্রবাহিত হয়, 16 কুলম্ব আধান প্রবাহিত হয়। তো এটা হচ্ছে আমাদের একক। তাহলে এককটা কি? অ্যাম্পিয়ার। তাহলে অ্যাম্পিয়ারের সংজ্ঞা লিখে নেব, বা 1 অ্যাম্পিয়ার কাকে বলে। তো নিচে সেটিং হেডিং হবে 1 অ্যাম্পিয়ার। তাহলে 1 অ্যাম্পিয়ার সমান কি হবে? 1 কুলম্ব
বাই 1 সেকেন্ড। তাহলে সংজ্ঞাটা কি হবে? কোন পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 1 সেকেন্ডে 1 কুলম্ব তড়িৎ আধান প্রবাহিত হলে ওই পরিবাহীর প্রবাহ মাত্রাকে 1 অ্যাম্পিয়ার বলা হবে। 1 অ্যাম্পিয়ার। একটা পরিবাহীর মধ্য দিয়ে, এটা একটা পরিবাহী, এর মধ্য দিয়ে 1 সেকেন্ডে 1 কুলম্ব আধান প্রবাহিত হচ্ছে। 1 কুলম্ব আধান এর মধ্যে চলে যাচ্ছে 1 সেকেন্ডে, কোনটা প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে, কোনটা প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে। তো 1 সেকেন্ডে 1 কুলম্ব আধান গেলে তার প্রবাহ মাত্রা হবে 1 অ্যাম্পিয়ার। তো অ্যাম্পিয়ারের ডেফিনেশনটা সবাই লিখে নেব আমরা নিচে। অ্যাম্পিয়ারের সংজ্ঞাটা লেখো, কোন পরিবাহীর মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে, কোন পরিবাহীর মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে 1 কুলম্ব, প্রতি সেকেন্ডে বা 1 সেকেন্ডে, হ্যাঁ, প্রতি সেকেন্ডে 1 কুলম্ব 1 কুলম্ব পরিমাণ 1 কুলম্ব পরিমাণ তড়িৎ আধান প্রবাহিত হলে কুলম্ব তড়িৎ আধান প্রবাহিত হলে সেই তড়িৎ প্রবাহকে, সেই তড়িৎ প্রবাহকে 1 অ্যাম্পিয়ার, 1 অ্যাম্পিয়ার বলে। সেই তড়িৎ প্রবাহকে 1 অ্যাম্পিয়ার বলে। কোন পরিবাহীর মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে 1 কুলম্ব পরিমাণ তড়িৎ আধান প্রবাহিত হলে সেই তড়িৎ প্রবাহকে 1 অ্যাম্পিয়ার বলে। অফলাইনে হলে এগুলো আমি লিখতাম না, তোরা নিজেরাই লিখতে পারতিস। আমি জানি এখনো অনেকে নিজেরাই লিখতে পারছিস, কিন্তু এখানে তো আমি জিজ্ঞাসা করতে পারছি না কে পারলি কে না পারলি, এই কারণে আমার লিখে দিতে হচ্ছে। এগুলো অফলাইন হলে শুধু আমি এইটুকু জায়গায় করে দিতাম, বাকিটা নিজেরা করতিস। এবারে বলো আমাকে পুরোটা হয়েছে কিনা। না, এখন সব ঠিকঠাক কমেন্ট গুলো আসছে, আমি দেখতে পাচ্ছি, একদম কোনো অসুবিধা হয়নি। হ্যাঁ, এই যে সবাই ডান করলি, দেখতে পেলাম। ওকে, তাহলে আমি এবারে মুছতে পারি, তাই তো? মুছা যেতে পারে এরপরে। তাহলে সংজ্ঞা হলো, একক হলো একক হলো, এরপর চলে যাব মাত্রা। তড়িৎ প্রবাহ মাত্রার মাত্রার পরে আমরা অভিমুখ পড়বো। হ্যাঁ, মাত্রা চলে আসবো আমরা। দেখ, I সমান Q বাই T। ঠিক আছে, I সমান Q বাই T। না, সিজিএস এ হবে না, সব একক সিজিএস এ হবে না। না, সিজিএস নেই। সিজিএস এ করতে পারিস, ওই তো আধানের জায়গায় ইএসইউ আধান পার সেকেন্ড, কিন্তু সিজিএস পদ্ধতিতে তড়িৎ প্রবাহ মাত্রা একক ব্যবহার করা হয় না, কেবল এসআই পদ্ধতিতে হয়, এবং সেই এককটা হচ্ছে অ্যাম্পিয়ার। দেখো, I এর মাত্রা সমান Q এর মাত্রা সমান T এর মাত্রা। হয়েছে? Q এর মাত্রা তুমি C লিখতে পারো, C। Q এর মাত্রা লিখতে পারো C কুলম্ব, বা Q ই রাখতে পারো, Q এর মাত্রা Q। আর
টাইমের মাত্রা হচ্ছে টি, তাহলে আই এর মাত্রা হয়ে গেল কিউ টি ইনভার্স। কিউ লিখতে পারিস, আধানের মাত্রা কিউ লেখা যেতে পারে, আধানের মাত্রা সি ও লেখা যেতে পারে। হয়েছে? তাহলে এই যে এখান থেকে আমরা লিখছি না I সমান কিউ বাই টি, আর দেখ এখান থেকে কিউ সমান চলে আসছে আই টি। কিউ সমান আই টি আমি আগেই ব্যবহার করেছিলাম একবার কোনো এক জায়গায়, মনে আছে কারো? কিউ সমান আই টি এই সমীকরণটা আগেই ব্যবহার করেছি, কিন্তু আজকে দেখে নে কিউ সমান আই টি কেমন করে হয়। কেমন করে হয় না, আই সমান কিউ বাই টি, তাহলে কিউ সমান আই টি। যদি আই সমান কিউ বাই টি হয় তাহলে তো ইজি, কিউ সমান আই টি। আই হচ্ছে প্রবাহ মাত্রা কিউ বাই টি, আর কিউ হচ্ছে আধান আই টি। হয়েছে? আচ্ছা, মাত্রা হয়ে গেল। এবারে রাশি, এবারে আমরা 4 নম্বরে পড়বো রাশি। হয়েছে? আচ্ছা, বিভবের মাত্রাতে পেয়েছিলাম। এরপর পড়বো রাশি। এতটা হয়েছে? দেখ আমি বোর্ডে মুছবো এরপর। ওকে, দেখ এবার রাশি পড়বো। রাশি দুই রকমের হয়। কি কি রাশি হয়? একটা হচ্ছে ভেক্টর রাশি, একটা হচ্ছে স্কেলার। একটা ভেক্টর আর একটা স্কেলার। কাকে ভেক্টর বলবো, কাকে স্কেলার বলবো? মান ও নির্দিষ্ট দিক থাকবে, অর্থাৎ যে রাশিগুলোর একটা মান থাকবে এবং একটা নির্দিষ্ট দিকে কাজ করবে ওই মানটা, তবে সে হবে ভেক্টর। স্কেলারে মান আছে কিন্তু নির্দিষ্ট দিক নেই। মান আছে কিন্তু নির্দিষ্ট দিক নেই। যদি আমরা দেখি কোন একটা ভৌত রাশির একটা নির্দিষ্ট মান আছে এবং সেই মানটা একটা নির্দিষ্ট দিকে কাজ করছে, তখন তাকে আমরা বলবো ভেক্টর রাশি। আবার যদি দেখি যে একটা রাশি যার মান রয়েছে, মানটা কাজ করছে কিন্তু নির্দিষ্ট কোনো দিকে কাজ করছে না, তখন তাকে বলবো স্কেলার রাশি। যেমন এখন ঘড়িতে বাজছে 12টা 11, 12টা 11 বাজছে, মানে 12টা বেজে 11 মিনিট। এটা একটা স্কেলার রাশি, এটার মান আছে কিন্তু এতে কোনো দিক নেই। তো যদি জিজ্ঞাসা করা হয় পশ্চিম দিকে কটা বাজছে, পূর্ব দিকে কটা বাজছে, ইস্টে কটা, নর্থে কটা, সাউথে কটা, এর তো উত্তর হয় না। উত্তর একটাই যে এখন এত সময়, অর্থাৎ সময় হচ্ছে একটা স্কেলার রাশি। সময় হচ্ছে একটা স্কেলার রাশি। কিন্তু বলা হলো যে এই বস্তুটি 2 মিটার সরণ ঘটেছে, এ বডি 2 মিটার সরণ ঘটেছে। সরণ একটা ভেক্টর রাশি, কারণ সরণটা নির্দিষ্ট দিকে হয়। তাহলে বস্তুটি এ বিন্দু থেকে 2 মিটার পূর্ব দিকে সরেছে, তবে কিন্তু এখানে সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করছে বা প্রকাশ পাচ্ছে। তো ভেক্টর আমরা তাকেই বলবো যার মান এবং নির্দিষ্ট দিক থাকবে, তাকে ভেক্টর বলবো। আর স্কেলার আমরা তাকেই বলবো যার মান থাকবে কিন্তু নির্দিষ্ট কোনো দিক থাকবে না। এখন আমরা বিচার করব এটাই যে তড়িৎ প্রবাহ মাত্রা I এর মান তো আছে, মান তো আমরা পেয়ে গেছি কিউ বাই টি করে, এর কি নির্দিষ্ট কোনো দিক আছে সেটা আমরা জেনে নেব। তারপরে আমরা বিচার করব সেটা স্কেলার না ভেক্টর। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা রাশি জানার আগে আমাদেরকে জানতে হবে যে তড়িৎ প্রবাহ মাত্রা নির্দিষ্ট কোনো দিক আছে কি নেই। আর যদি নির্দিষ্ট কোনো দিক থেকেও থাকে তাহলে কি তড়িৎ প্রবাহ মাত্রা ভেক্টর নাকি স্কেলার? এটা বড় প্রশ্ন। প্রথমত আমরা ধাপে ধাপে এগাবো। ফার্স্ট আমরা দেখব
প্রথমে দেখব যে তড়িৎ প্রবাহ মাত্রার দিক আছে কিনা, তারপর যদি থাকে তাহলে সেটা নির্দিষ্ট কিনা এবং সেটা কোন দিক থেকে কোন দিকে জানবো, তারপরে আমরা বিচারে আসবো তাহলে কি এটা স্কেলার নাকি এটা ভেক্টর। ঠিক আছে, চলো তাহলে রাশিটার জন্য একটু ফাঁকা রেখে দাও, এক লাইন লিখবো, ভেক্টর লিখবো বা স্কেলার লিখবো। এখন তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে তড়িৎ প্রবাহের প্রচলিত দিক। আমরা হেডিং করব তড়িৎ প্রবাহের প্রচলিত দিক। তড়িৎ প্রবাহের প্রচলিত দিক, হেডিং করো সবাই, তড়িৎ প্রবাহের প্রচলিত দিক। আর এই তড়িৎ প্রবাহের প্রচলিত দিক আমরা আগেও তোকে একবার বলেছিলাম যখন বিভবের অভিমুখ বুঝিয়েছিলাম, যে তড়িৎ প্রবাহ মাত্রা উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হয়। পড়াধরার ক্লাসে আমাকে দীপু প্রশ্ন করেছিল যে দিকটা ঠিকঠাক কেমন। দেখ আজকে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে যে তড়িৎ প্রবাহ ঠিক কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়। আর তড়িৎ প্রবাহের অভিমুখ জানার আগে আমরা এই ন্যাচারের মধ্যে বেশ কিছু আরো ভৌত রাশির প্রবাহের অভিমুখ জেনে নেব। প্রকৃতিতে এরূপ অনেক ভৌত রাশি আছে যাদের প্রবাহ হয়, যেমন তাপ প্রবাহিত হয়, জল প্রবাহিত হয়। আমরা তাপের প্রবাহ এবং জলের প্রবাহ অবজার্ভ করেছি, দেখেছি, পর্যবেক্ষণ করেছি এবং সেখান থেকে সূত্রে বা নীতিতে গেছি। কিভাবে? আমরা সর্বদা দেখি জল উঁচু থেকে নিচুর দিকে প্রবাহিত হয়, জল উঁচু থেকে নিচুর দিকে প্রবাহিত হয়, পাহাড়ের গা বেয়ে ঝর্ণা বেয়ে এসে নদী সৃষ্টি হয়, নদীর জল গিয়ে সমুদ্রে পড়ে, ছাদের উপরের জল পাইপ দিয়ে নিচে নেমে আসে। কিন্তু কোনোদিনই বালতির জল পাইপ দিয়ে ট্যাঙ্কিতে উঠে যায় না। অর্থাৎ জল প্রবাহের অভিমুখটা নির্দিষ্ট, সেটা হচ্ছে উপর থেকে নিচ, বাম থেকে ডান, উত্তর থেকে দক্ষিণ, এরকম কিন্তু নয়। এটার ভিতরে যদি জল ভরে দিই, আমি যদি এরকম করে দিই তো এই দিক থেকে নিচের দিকে জল চলে আসবে। আবার যদি এটাকে এরকম করে দিই তাহলে উপর থেকে নিচের দিকে আসবে। বোঝা গেল? আবার যদি এটাকে এরকম করি উপর থেকে নিচে আসবে, আর যদি এরকম করে রাখি তাহলে উপর থেকে নিচে আসবে। তাহলে আমরা প্রমাণ পেয়ে গেলাম যে জলের প্রবাহ সর্বদা উপরের দিক থেকে নিচের দিক থেকে হয়, অর্থাৎ উঁচু স্থান থেকে নিচু স্থানের দিকে জল প্রবাহিত হয়। ঠিক আছে? যেমন এটা ইলেকট্রিক কারেন্ট, ওটা হচ্ছে ওয়াটার কারেন্ট। কারেন্ট মানে প্রবাহ, কারেন্ট মানে প্রবাহ। তাহলে যেমন তড়িতের প্রবাহ হয় ইলেকট্রিক কারেন্ট, যেমন জলের প্রবাহ হয় ওয়াটার কারেন্ট, তাপের প্রবাহ হয় হিট কারেন্ট। এরকম প্রকৃতিতে নেচারের মধ্যে অনেক ভৌত রাশি রয়েছে যারা প্রবাহিত হতে পারে এবং তাদের প্রত্যেকের প্রবাহের একটি নির্দিষ্ট অভিমুখ রয়েছে, ঠিক একটা দিক মেনটেন করে ওরা প্রবাহিত হচ্ছে। তো সেই তড়িৎ প্রবাহের অভিমুখ জানার পূর্বে আমরা আরো বেশ কিছু ভৌত রাশির প্রবাহের অভিমুখ সম্বন্ধে একটু জেনে নেব, তাহলে আমাদের তড়িৎ প্রবাহটা মনে রাখতে সুবিধা হবে। প্রথম জানবো আমরা জলের প্রবাহ। তো ফার্স্ট হেডিং হবে, এক নম্বরে লেখো জল প্রবাহ। ওয়াটার কারেন্ট, জল প্রবাহ হচ্ছে ওয়াটার কারেন্ট। আমরা জানি তাহলে জল কোথা থেকে কোথায় প্রবাহিত হয়। জল প্রবাহিত হয় উচ্চতল থেকে নিম্নতলে। ধর এখানে একটা এরকম জলের ট্যাঙ্ক আছে, ঠিক আছে? এখানে আরেকটা জলের ট্যাঙ্ক আছে। দুটো ট্যাঙ্কে আমরা নল দিয়ে
দুটো ট্যাঙ্কে আমরা একটা নল দিয়ে অ্যাড করে দিলাম। এটা হচ্ছে উচ্চতল, লিখো, আর একটা হচ্ছে নিম্নতল। বলো, স্বাভাবিকভাবেই জল কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে? জল প্রবাহিত হবে উঁচু থেকে নিচুর দিকে। এটা হচ্ছে জল প্রবাহের অভিমুখ, এটা হচ্ছে জল প্রবাহের অভিমুখ বা তরল প্রবাহের অভিমুখ। এটা বলবো আমরা তরল প্রবাহের অভিমুখ। এটা আমরা জানি তো নাকি, যে তরল সর্বদা উপর থেকে নিচের দিকে প্রবাহিত হয়, ক্লাস 9 এ পড়েছি আমরা। দেখ, তরল প্রবাহিত হয় উঁচু থেকে নিচুর দিকে, এটা একটা সূত্র আমরা পেয়ে গেলাম। আচ্ছা, 2 নম্বরে আমরা একটা প্রবাহ পড়বো, তাপের প্রবাহ। জানিস তাপ কোন দিক থেকে কোন দিক প্রবাহিত হয় প্রকৃতিতে? তাপ, হিট, হিট কারেন্ট, হিট বা তাপ বা তাপমাত্রা, এটা প্রকৃতিতে কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়? যেমন জল প্রবাহিত হয় উচ্চ তল থেকে নিম্ন তলের দিকে, এটা ফর্মুলা বা সূত্র বা ল আমরা মেনে নিয়েছি বা এটাই দেখি আমরা। এটাকে এই ফর্মুলাটার উপর ভিত্তি করে সমস্ত তরলের প্রবাহ আমরা নির্ণয় করতে পারি, বিচার করতে পারি। একই রকম ভাবে তাপের প্রবাহ, জানিস তাপ কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়? তাপ প্রবাহের একটা নির্দিষ্ট অভিমুখ আছে, তাপ প্রবাহের একটা নির্দিষ্ট অভিমুখ আছে। সেই অভিমুখটা কেউ বলতে পারবি? চেষ্টা কর বলা। কই কেউ বলো শুনি। তাপ প্রবাহের অভিমুখ জিজ্ঞাসা করেছি, উত্তরটা টেম্পারেচার আবার কি করে হয়? তাপ প্রবাহের অভিমুখ নির্দেশ করে, তার নাম টেম্পারেচার, কিন্তু আমি জিজ্ঞাসা করি তাপ প্রবাহের অভিমুখ, তাপ কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়? তাপ প্রবাহের দিক কি? তাপ কোন দিক থেকে কোন দিক প্রবাহিত হয়? হ্যাঁ, এটা হচ্ছে উত্তর, যেটা আমাদের রিয়া দিয়েছে আর আত্রি দিয়েছে, যে উচ্চ উষ্ণতা থেকে নিম্ন উষ্ণতা, উচ্চ উষ্ণতা থেকে নিম্ন, অনেকেই দিয়েছে। তাহলে আমরা তাপ প্রবাহের অভিমুখও জানি, যে তাপ সর্বদা প্রবাহিত হয় উচ্চ উষ্ণ বস্তু থেকে নিম্ন উষ্ণ বস্তুর দিকে। তাহলে ধর এখানে আমরা একটা এ বস্তুকে নিয়েছি, কোন ধাতব প্লেট, এখানে আমরা একটা বি বস্তুকে নিয়েছি এবং এ এবং বি কে আরেকটা ধাতব বস্তু দিয়ে যুক্ত করে দিয়েছি। এ বি পরস্পরের সংস্পর্শে আছে। ঠিক আছে, আমার প্রশ্ন যে তাপ এ থেকে বি তে যাবে না বি থেকে এ তে আসবে? কমেন্ট করে বল। তাপের প্রবাহ এ থেকে বি এর দিকে নাকি বি থেকে এ এর দিকে? এ একটি উষ্ণ বস্তু, বি ও আরেকটি উষ্ণ বস্তু। তাহলে এখন তাপ প্রবাহ এ থেকে বি এর দিকে হবে না বি থেকে এ এর দিকে হবে? এটা আমাকে বলো। তাপের প্রবাহ কোন দিক থেকে কোন দিকে হবে? এ টু বি না বি টু এ? শুভজিৎ বলেছে এ টু বি। আচ্ছা তাই, বাহ। আর কেউ? শুভজিৎ একটা উত্তর দিয়েছে। আচ্ছা, সবাই বলছে এ টু বি। আচ্ছা, সবাই একটু আগে বলল যে তাপের প্রবাহ জানা যায় উষ্ণতা থেকে, এটা এবং সেটা কেমন না উচ্চ উষ্ণ বস্তু থেকে নিম্ন উষ্ণ বস্তুর দিকে। আমি তোদেরকে বলিনি যে এ এবং বি এর মধ্যে কে কার উষ্ণতা বেশি এবং কার উষ্ণতা কম।
আমি তো এখন এটা বলিনি, তোরা কি করে জানলি যে এ এর উষ্ণতা বেশি এবং বি এর উষ্ণতা কম? এরপরে দেখ বলতে পারবি, আমি ধরে নিলাম এটা হচ্ছে উচ্চ উষ্ণ বস্তু আর এটা হচ্ছে নিম্ন উষ্ণ বস্তু। ধরে নিলাম এটার উষ্ণতা 100 ডিগ্রি সি আর এ এর উষ্ণতা 20 ডিগ্রি সি। এরপরে তো বলা যাবে যে উষ্ণতাটা কোন দিক থেকে কোন দিকে যাবে। প্রথমে তোরা আন্দাজে কতগুলো উত্তর মেরে দিবি। কি করে বললি এগুলো? এ থেকে বি এর দিকে না বি থেকে এর দিকে, আমি যাই জিজ্ঞাসা করলাম একটা উত্তর রেডি ছিল, এ থেকে বি আন্দাজে। কি করে? নিজেরাই বললি যে উষ্ণতার তাপের প্রবাহ প্রকাশ করে উষ্ণতা, এবং সূত্রটা কি না বেশি উষ্ণ থেকে কম উষ্ণের দিকে। তাহলে আমি তো বলিনি এ এবং বি এর মধ্যে কার উষ্ণতা বেশি কার উষ্ণতা কম। তো তোরা জানলি কি করে যে এ থেকে বি এর দিকে তাপ যাবে? দেখ সবাইকার উত্তর ভুল হয়ে গেছে, কারণ আমি বিটাকে উচ্চ উষ্ণ বস্তু আর এটাকে নিম্ন উষ্ণ বস্তু ধরেছি, যার জন্য তাপ প্রবাহিত হবে বি টু এ। এটা হবে, এটা হচ্ছে তাপ প্রবাহের দিক। তো প্রকৃতিতে বেশিরভাগ প্রবাহই উঁচু থেকে নিচুর দিকে হচ্ছে, উচ্চ থেকে নিচুর দিকে, নিম্নর দিকে। তরল প্রবাহিত হলো উচ্চতল থেকে নিম্নতলের দিকে, তাপ প্রবাহিত হচ্ছে উচ্চ উষ্ণ থেকে নিম্ন উষ্ণের দিকে। এখান থেকে আমরা এবারে সূত্রটা মনে রাখবো যে প্রকৃতিতে বেশিরভাগ প্রবাহই উচ্চ থেকে নিম্নর দিকে হয়। তাহলে তড়িৎ প্রবাহটা ব্যতিক্রম হবে না। তড়িৎ প্রবাহের অভিমুখটা জল প্রবাহ বা তাপ প্রবাহের মতোই, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। তড়িৎ প্রবাহের অভিমুখ তরলের প্রবাহ তাপের প্রবাহের নিয়মকেই ফলো করছে। কিরকম? উচ্চ বিভব থেকে নিম্ন বিভব। প্রত্যেকে উচ্চ থেকে নিম্ন, কিন্তু প্রত্যেকের ইন্ডিকেটর গুলো আলাদা। তরল প্রবাহের ইন্ডিকেটর কে? তল, উঁচু তল নিচু তল। তাপ প্রবাহের ইন্ডিকেটর কে? টেম্পারেচার, বেশি উষ্ণ কম উষ্ণ। আর তড়িৎ প্রবাহের ইন্ডিকেটর কে? বিভব, উচ্চ বিভব নিম্ন বিভব। তো আমরা এবার মনে রাখবো যে তড়িৎ সর্বদা প্রবাহিত হয় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। পাওয়ার হাউস যেখান থেকে তড়িৎ আমাদের বাড়িতে আসছে, তো পাওয়ার হাউসের বিভব অনেক বেশি, আর আমাদের বাড়ির যে মিটার বক্স বা যে ইলেকট্রিক বোর্ড তার বিভব অনেক কম। যে কারণে তড়িৎ পাওয়ার হাউস থেকে আমাদের ঘরে প্রবাহিত হয়, কখনোই আমাদের ঘরের পাওয়ার হাউসের দিকে প্রবাহিত হয় না। কারণ তড়িৎ প্রবাহিত হয় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। পাওয়ার হাউসের বিভব বেশি, আমাদের বাড়ির বিভব কম, তাই তড়িৎ পাওয়ার হাউস থেকে আমাদের বাড়িতে প্রবাহিত হয়, বাড়ি থেকে পাওয়ার হাউসে প্রবাহিত হয় না। তো মনে রাখবো আমরা তরল প্রবাহ তাপ প্রবাহের মতোই তড়িৎ প্রবাহেরও নিয়ম একই, উঁচু থেকে নিচু। এখানে কি উঁচু কি নিচু না উচ্চ বিভব থেকে নিম্ন বিভব, কারণ প্রত্যেকের প্রবাহের ইন্ডিকেটর নির্দেশকটা ভিন্ন ভিন্ন। তরল প্রবাহের নির্দেশক তল, তাপ প্রবাহের নির্দেশক উষ্ণতা, আর তড়িৎ প্রবাহের নির্দেশক বিভব। সূত্রগুলো সবার ক্ষেত্রে উচ্চ থেকে নিম্নের দিকে, তো তড়িৎ প্রবাহের অভিমুখ সর্বদা উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? আমাকে আগে জানা কমেন্ট করে, তারপর আমি লিখতে শুরু করব। রাশির ঘরটা আমাদের ফাঁকা আছে। আমরা আগে তড়িৎ প্রবাহের অভিমুখ পেয়ে গেছি, তড়িৎ প্রবাহের অভিমুখ পেয়ে গেছি। তরল নির্দিষ্ট দিকে প্রবাহিত হয়, তাপ নির্দিষ্ট দিকে প্রবাহিত হয়, একই রকম ভাবে তড়িৎও নির্দিষ্ট দিকে প্রবাহিত হয়। তাহলে তড়িৎ প্রবাহের নির্দিষ্ট মান এবং নির্দিষ্ট দিক আমরা পেয়ে গেলাম, সেই দিকটা একটু নোট করে নেব। দিকটা তাহলে লিখবো আমরা এরপরে, এটার পরে তড়িৎ প্রবাহের প্রচলিত দিক 1 নম্বরে জল প্রবাহ, 2 নম্বরে জানলাম তাপের প্রবাহ, আর 3 নম্বরে জেনে নেব
তড়িৎ এবং তড়িৎ আধান প্রবাহের দিক। তাহলে তড়িৎ প্রবাহ উচ্চ বিভব থেকে নিম্ন বিভব, আর তড়িৎ যেদিকে প্রবাহিত হবে আধান তার বিপরীত দিকে প্রবাহিত হবে। কথাটা শুনছিস ভালো করে তো? তড়িৎ যেদিকে প্রবাহিত হবে, তড়িৎ যেদিকে প্রবাহিত হবে আধান তার বিপরীত দিকে প্রবাহিত হবে। তাহলে আমরা এতক্ষণ ধরে ঠিক করলাম তড়িৎ উচ্চ বিভব থেকে নিম্ন বিভব দিকে প্রবাহিত হবে। তাহলে বন্ধু আধান প্রবাহিত হবে নিম্ন বিভব থেকে উচ্চ বিভব দিকে। মনে থাকবে তো? তড়িৎ প্রবাহের অভিমুখ আর তড়িৎ আধানের অভিমুখ কিন্তু ভিন্ন। তাহলে আমরা আগে তড়িৎ প্রবাহের অভিমুখটা জেনে নেব। তাহলে দেখো, দুটো বিন্দু নিয়ে নাও। এই একটা এই বিন্দু, এইখান থেকে দূরে একটা বিন্দু নিয়ে নেবো আমরা, এইখানে একটা বিন্দু নিয়ে নেবো বি। হয়েছে? এটা একটা এ আর এটা বি। তাহলে বলতো তড়িৎ কোন দিকে প্রবাহিত হবে? এ থেকে বি এর দিকে না বি থেকে এর দিকে? বলো, ছবি অনুযায়ী তড়িৎ প্রবাহের অভিমুখ কি হবে? এ টু বি না বি টু এ? প্লিজ কমেন্ট। তড়িৎ প্রবাহের অভিমুখ কি হবে? এ টু বি না বি টু এ? জানাও আমাকে তড়িৎ প্রবাহের অভিমুখটা কি হবে, দেখি কে বলতে পারে। দীপুরে আবার ভুল করে দিবি। যতক্ষণ না আমি বলছি কে উচ্চ বিভব কে নিম্ন বিভব, ততক্ষণ কিন্তু বলা যাবে না যে তড়িৎ কোন দিকে প্রবাহিত হবে। আমরা এইটুকু জানি উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। আমি এখনো কে উচ্চ বিভব কে নিম্ন বিভব বলিনি, আর তোরা কিন্তু অনেকেই দেখছি এ টু বি কেউ বি টু এ উত্তর দিয়ে দিলি। এটাই তো সবথেকে ভয়ঙ্কর, না জেনে না বুঝে উত্তর দেওয়া। উত্তর দেওয়া কোনো বড় কাজ নয়, মহৎ কাজ একদম নয়। না জেনে উত্তর দেওয়া তো একদম নয়, অপরাধ ওটা একটা। তাহলে জানবো আগে। আমি কিন্তু এখনো বলিনি যে কে উচ্চ বিভব কে নিম্ন বিভব। যতক্ষণ না আমরা জানতে পাচ্ছি কোনটা উচ্চ কোনটা নিম্ন, ততক্ষণ কিন্তু তড়িৎ প্রবাহের অভিমুখ বলা সম্ভব নয়। দীপু বুঝতে পারলি কি বললাম? তাহলে আমরা এরপরে যদি আমি তোকে যদি বলি যে এটা হচ্ছে উচ্চ বিভব আর বিটা হচ্ছে নিম্ন বিভব, এরপর তোরা বলতে পারিস যে তড়িৎ কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে। এইটা হচ্ছে তড়িৎ প্রবাহের অভিমুখ, তড়িৎ প্রবাহের দিক। কারণ তড়িৎ সর্বদা উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হয়। তড়িৎ আই, এটা হচ্ছে আই এর দিক। এরপর চলে যাব আমরা আধান প্রবাহে। আধান কোন দিক থেকে কোন দিক প্রবাহিত হবে? আধান প্রবাহ হবে বি টু এ। আধান সর্বদা প্রবাহিত হয় নিম্ন বিভব থেকে উচ্চ বিভব। কারণ এ তে থাকা আধান বি তে থাকা আধান উঠে গিয়ে এ তে বসলো, তখনই তো এ এর বিভব বেড়ে গেল আর বি এর বিভব কমে গেল। কারণ বিভব তো সেই আধানকে নিয়ে আসতে কার্য। বিভব তো সেটাই যে তড়িৎ ক্ষেত্রের কোনো এক বিন্দু থেকে একটি একক ধনাত্মক আধানকে অন্য আরেকটি বিন্দুতে স্থাপন করতে যে পরিমাণ কার্য করতে হয়, তাহাই হলো ওই বিন্দুর বিভব। এখন
বি থেকে এ তে যদি আধানকে নিয়ে যাওয়া হয় তো যে পরিমাণ কার্য করতে হচ্ছে সেটা কোথায় সঞ্চিত থাকবে, এ তে। তাই এ এর বিভব বেশি এবং বি থেকে তুলে নেওয়া হয়েছে বলে বি এর বিভব কমে যাবে। তাই সর্বদা আধান প্রবাহিত হয় নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে। এটা হচ্ছে আধান প্রবাহের অভিমুখ। আধান প্রবাহের দিক। আর এখানে আধান বলতে ইলেকট্রন, ঋণাত্মক আধান। আধান হচ্ছে ইলেকট্রন কিউ। এটা হচ্ছে কিউ এর দিক। কিউ এই দিকে প্রবাহিত হচ্ছে আর আই এই দিকে প্রবাহিত হচ্ছে। তাহলে দেখে নাও, যেদিকে তড়িৎ প্রবাহিত হয় ঠিক তার বিপরীত দিকে তড়িৎ আধান প্রবাহিত হয়, বা উল্টিয়ে বলতে পারি যেদিকে তড়িৎ আধান প্রবাহিত হয় ঠিক তার বিপরীত দিকে তড়িৎ প্রবাহিত হয়। অর্থাৎ যেদিকে ইলেকট্রনের প্রবাহ ঘটবে তার বিপরীত দিকে তড়িতের প্রবাহ ঘটবে। ওকে, যেখানে যেদিকে ইলেকট্রনের প্রবাহ ঘটবে তার বিপরীতে তড়িতের প্রবাহ ঘটবে। তাহলে আমরা একটু ভালো করে ছবি আঁকার পর এটাকে নোট করে নেব। তাহলে আমরা তড়িৎ প্রবাহের অভিমুখ জানছি। কি জানছি? তড়িৎ প্রবাহের অভিমুখ। চলো অভিমুখটা ভালো করে লিখে নি। 1 নম্বর পয়েন্ট দিয়ে লিখো, তড়িৎ প্রবাহ হয় তড়িৎ প্রবাহ হয় উচ্চ বিভব। উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। দীপু বুঝতে পেরেছিস? আমাকে জানা কমেন্ট করে। তো ডাউটটা ক্লিয়ার হলো কিনা? তড়িৎ প্রবাহ হয় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। আর 2 নম্বরে তড়িৎ আধান কিউ বা ইলেকট্রন ই প্রবাহ হয় নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে। নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে। বোর্ডে সব লিখবি, বোর্ডে যা লিখো সব লিখবি, কিচ্ছু বাদ দিবি না। এটা তো ক্লাস নোট। আরে কাকে বলে তো টেক্সট বই থেকে পেয়ে যাবে। সংজ্ঞা তো তুমি সমস্ত রকমের টেক্সট বই থেকে পেয়ে যাবে, কিন্তু এই বোঝার বিষয়গুলো তো পাওয়া যাবে না। তাই লিখে নিতে হবে। লিখো, আস্তে আস্তে লিখো। সবাই একটা সব কিছু লেখা হলে পরে আমাকে জানাও। তারপরে আমরা এবারে নেক্সট পিছন দিকের আলোচনা করব রাশি। তড়িৎ প্রবাহ মাত্রার মান তো পেয়ে গেছি অ্যাম্পিয়ার এককে, আর এখন নির্দিষ্ট দিকও পেয়ে গেলাম। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা সেই রাশি যার নির্দিষ্ট দিকও আছে এবং মানও আছে। তাহলে এবার বলতে হবে তড়িৎ প্রবাহ মাত্রা স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি। এটা প্রশ্নটা পড়ে যে তড়িৎ প্রবাহ মাত্রার নির্দিষ্ট মান এবং দিক দুই আছে, তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা কি রাশি, স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি। আমরা একটু আগেই পড়লাম যাদের মান এবং দিক নির্দিষ্ট তারা ভেক্টর, আর যাদের কেবল মান নির্দিষ্ট দিক নির্দিষ্ট নয় তারা স্কেলার। আমরা এখন দেখতে পাচ্ছি তড়িৎ প্রবাহ মাত্রা নামের যে ভৌত রাশি তার মান এবং দিক দুটোই রয়েছে। তাহলে এখন আমাকে বলতে হবে এটা স্কেলার নাকি ভেক্টর। ভাব মনে মনে একটা যে তড়িৎ প্রবাহ মাত্রা স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি।
শোন, একটা গোপন কথা যদি বলে দিচ্ছি, আমি সব সময় এমনভাবে কথা বলবো, এমনভাবে বলবো যাতে তোদের কাছ থেকে প্রথমে ভুল উত্তরটা আসে। কারণ ভুল করার পরে সঠিকটা শেখার যে আনন্দ, সেটা কিন্তু শুধুমাত্র সঠিক শেখাতে সে আনন্দটা নেই। অতএব আমার কথা শুনে যারা উত্তর দিবি, ফাঁদে পা ফেলবি, তারা কিন্তু ভুল উত্তর দিবি। তড়িৎ প্রবাহ মাত্রা ভেক্টর রাশি নয়, তড়িৎ প্রবাহ মাত্রা স্কেলার রাশি। আমি কারণ বলছি, ওয়েট করো, আমি বলছি, হড়বড় করিস না। তোদিকে যে কথাগুলো আমি এতক্ষণ ধরে বললাম, যা কিছু শেখালাম, সেইটা দিয়ে যদি ভাবিস তাহলে ঠিকই ভেবেছিস যে তড়িৎ প্রবাহ মাত্রা ভেক্টর রাশি। কিন্তু না, ব্যতিক্রম। কিসের ব্যতিক্রম? শোনো, আমরা ক্লাস 9 বা 10 অবধি পড়ছি যে সব ভৌত রাশির নির্দিষ্ট মান এবং নির্দিষ্ট দিক 2 আছে, তারা ভেক্টর রাশি। কিন্তু কিন্তু সংজ্ঞাটা এরকম নয়। আত্রি, তোর উত্তরটা সায়েন্টিফিক ঠিক, বিজ্ঞানসম্মতভাবে ঠিক, কিন্তু এছাড়াও আরো কারণ আছে। ওটা কিন্তু বিরাট একটা কারণ নয় যে স্কেলার, কারণ দুটো স্কেলারের ভাগ, এটা বলতে পারিস। কিন্তু আরেকটি আছে, ক্লাস 9 মনে কর, ভেক্টরের সূত্র শিখিয়েছিলাম, ভেক্টরের যোগ শিখিয়েছিলাম। ক্লাস 9-এ বলের বিভাজন ছিল, ভেক্টর বিভাজন বলের। তো সেখানে শিখিয়েছিলাম ভেক্টরের যোগ আর বিয়োগ। ভেক্টর, যারা ভেক্টর রাশি তাদের যোগ ভেক্টর নিয়মে হয়, যারা স্কেলার রাশি তাদের যোগ বিয়োগ বীজগণিত নিয়মে হয়। বীজগাণিতিক নিয়মটা কেমন? না, বীজগাণিতিক নিয়মটা হচ্ছে এরকম: I1 সমান 2 অ্যাম্পিয়ার, I2 সমান 3 অ্যাম্পিয়ার। Therefore I1 প্লাস I2 সমান 2 প্লাস 3 সমান 5 অ্যাম্পিয়ার। এই যোগটাকে বলা হচ্ছে বীজগাণিতিক যোগ। এটা হচ্ছে স্কেলার যোগ বা বীজগাণিতিক যোগ, বীজগণিত পদ্ধতিতে যোগ। তা যেহেতু তড়িৎ প্রবাহ মাত্রার যোগ বীজগণিত পদ্ধতিতে বা স্কেলার পদ্ধতিতে হয়, তাই নির্দিষ্ট মান দিক থাকা সত্ত্বেও তড়িৎ প্রবাহ মাত্রা একটি স্কেলার রাশি। যদি তড়িৎ প্রবাহ মাত্রা ভেক্টর রাশি হতো, তাহলে এর যোগ বিয়োগ ভেক্টর নিয়মে হতো। কারণ এটা যদি আমরা I2 মাইনাস I1 করি, 3 মাইনাস 2 সমান 1 অ্যাম্পিয়ার। এই সকল যোগ বিয়োগ স্কেলার নিয়মের যোগ বিয়োগ বা বীজগাণিতিক যোগ বিয়োগ। যদি কোনো রাশি ভেক্টর হয়, তার যোগ বিয়োগ কখনোই স্কেলার নিয়মে করা যাবে না। কিন্তু তড়িৎ প্রবাহ মাত্রার যোগ বিয়োগ স্কেলারের নিয়মে করা যায়, মানে বীজগাণিতিক নিয়মে। তাই তড়িৎ প্রবাহ মাত্রার মান এবং নির্দিষ্ট দিক থাকা সত্ত্বেও তড়িৎ প্রবাহ মাত্রা একটা স্কেলার রাশি, ভেক্টর নয়। এটি মনে রাখতে হবে। প্রশ্নটি পড়বে যে তড়িৎ প্রবাহ মাত্রার নির্দিষ্ট মান ও দিক থাকা সত্ত্বেও এটি কেন স্কেলার রাশি? উত্তরটি বলবে যে তড়িৎ প্রবাহ মাত্রার যোগ বিয়োগ স্কেলার নিয়মে বা বীজগাণিতিক নিয়মে করা যায়, তাই তড়িৎ প্রবাহ মাত্রা ভেক্টর রাশি নয়। কারণ ভেক্টর রাশির যোগ বিয়োগ কেবলমাত্র ভেক্টর নিয়মেই হয়। এই যে 2 মিটার পূর্ব দিক প্লাস 3 মিটার উত্তর দিক সমান, এটা হচ্ছে ভেক্টর যোগ। এটা স্কেলার নিয়মে করা সম্ভব নয়। কেউ বলে দিবি হয়তো 2 প্লাস 3 5 মিটার পূর্ব উত্তর, না, হয় না ওইভাবে। এই 2 মিটার পূর্ব দিকের সাথে এই 3 মিটার উত্তর দিকের যোগ কেবলমাত্র ভেক্টর নিয়মে করা যায়, যেটাকে ভেক্টরের যোগ বলা হয়। আর ভেক্টরের যোগের দুটো সূত্র আছে, একটা ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র আর একটা ভেক্টর যোগের সামান্তরিক সূত্র। ক্লাস 9 এর কথা কিছু মনে পড়ছে? ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র, ভেক্টর যোগের সামান্তরিক সূত্র। যদি মনে না পড়ছে, জোর করার কিছু নেই, ক্লাস 11 এ গিয়ে আবার শিখবি। তো যারা ভেক্টর রাশি হয় তাদের যোগ বিয়োগ গুণ ভাগ ভেক্টর নিয়মে হয়, যারা স্কেলার রাশি হয় তাদের যোগ বিয়োগ গুণ ভাগ স্কেলার নিয়মে হয়। এখন দেখা যাচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রার যোগ বিয়োগ গুণ ভাগ সব স্কেলার নিয়মে হয়। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা একটি স্কেলার রাশি, ভেক্টর রাশি নয়। বুঝা গেছে? তাহলে রাশির ঘরে চলে আসবো এবারে।
চলো সব কিছু মুছে দিচ্ছি, রাশির জায়গাটা ফাঁকা ছিল না, ওখানে চলে এসো। লেখো তড়িৎ প্রবাহ মাত্রা স্কেলার রাশি। এরকম একটা হেডিং করা ছিল না রাশি বলে, ওই হেডিংটাতে চলে এসো, পিছনে মাথায় দেখো আছে। অ্যাম্পিয়ার ছাড়া, অ্যাম্পিয়ার কোনো রাশি নয়, অ্যাম্পিয়ার একটা একক। অ্যাম্পিয়ার সোহম, অ্যাম্পিয়ার কোনো রাশি নয়, অ্যাম্পিয়ার একটা একক, রাশিকে প্রকাশ করার একক। যখন যেটা থাকবে তখন সেটা বলে দেবো। এইভাবে ব্যতিক্রমের লিস্ট পাওয়া যায় না যে স্যার এটা একটা ব্যতিক্রম, এর আর কি কি ব্যতিক্রম আছে, এইভাবে হবে না। যখন যে ভৌত রাশি পড়াবো যদি সেই ভৌত রাশির কোনো ব্যতিক্রম থাকে তখন সেটা আলোচনা করে যাব। ক্লাস 12 পর্যন্ত পড়, সব জানতে পারবি। ক্লাস 12 পড়া হয়ে গেলে সব কিছু ব্যতিক্রম, সব সূত্র ফর্মুলা সব জানা হয়ে যাবে সায়েন্সে। রাশি তাহলে লিখবো তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা স্কেলার রাশি। ছোট্ট করে কারণ লিখবো কেন স্কেলার। দেখো তড়িৎ প্রবাহ মাত্রার মান ও নির্দিষ্ট দিক থাকা সত্ত্বেও তড়িৎ প্রবাহ মাত্রার মান ও নির্দিষ্ট দিক থাকা সত্ত্বেও এটি একটি স্কেলার রাশি, কারণ প্রবাহ মাত্রার যোগ বিয়োগ বীজগণিতিক নিয়ম বা স্কেলার নিয়মে করা হয়। স্কেলার নিয়ম বা বীজগণিতের নিয়মে, স্কেলার নিয়ম বা বীজগণিতের নিয়মে করা হয়। কোনো ভেক্টর নিয়ম প্রয়োগ করা হয় না, তাই এটি একটি স্কেলার রাশি। মনে থাকবে বন্ধুরা? এই প্রশ্নটা ক্লাস 12 পড়ে, 10 পড়ে না, কিন্তু ইন্টারেস্টিং ব্যাপারটা যে এর মাত্রা, এর মান আছে, দিক আছে, তবু কেন এই ভেক্টর রাশি নয়? কারণ এইটাই, কারণ প্রবাহ মাত্রা যোগ বিয়োগ স্কেলার নিয়মে করা হয়। যেমন I1 সমান 2 অ্যাম্পিয়ার, I2 সমান 10 অ্যাম্পিয়ার, হলে I1 প্লাস I2 সমান 2 প্লাস 10 সমান 12 অ্যাম্পিয়ার, বা I2 মাইনাস I1 সমান 10 মাইনাস 2 সমান 8 অ্যাম্পিয়ার। আর এই ক্যালকুলেশন পদ্ধতি বীজগাণিতিক পদ্ধতি। এই ক্যালকুলেশন পদ্ধতি কি পদ্ধতি? বীজগাণিতিক পদ্ধতি, নতুন কোনো পদ্ধতি নয়, যা পড়ে এসেছি সেই পদ্ধতি। ওকে, বোঝা গেছে ব্যাপারটা? বল, চলো তড়িৎ পড়তে কেমন লাগছে?
আমি বারবার জিজ্ঞাসা করছি কারণ অনলাইনে পড়াচ্ছি বলে, অফলাইনে হলে তোর সাথে আমি ডাইরেক্ট কথা বলে নিতাম যে ভাই এটা বুঝতে পেরেছো তো, না পারলে বলো, বা কোন জায়গাটা কেমন বা আমি বুঝতে পারতাম নিজেই তুই কেমন বুঝতে পারছিস বা তোর কতটা হচ্ছে। যেহেতু এখানে কমিউনিকেশনটা কম তোর আমার মধ্যে, যোগাযোগ ব্যবস্থা অনেকই কম, যে কারণে আমাকে বারবার জিজ্ঞাসা করতে হয় যে তোদের ব্যাপারটা কেমন লাগছে আমাকে জানাবি, ভালো লাগলে বলবি, খারাপ লাগলে সেটাও বলবি। ভালো লাগলে আমার পড়াতে ভালো লাগবে, আর যদি খারাপ লাগে তাহলে আর কি করবো, খারাপ তো লাগবে না, আমার চেষ্টা করবি ভালো করে বোঝার। তাহলে এতটাই থাক, আর বাড়াচ্ছি না, কারণ দুদিনের পড়া একদিনে দিতে হবে তো। বেশি কিছু দেখ, বেশি নোটস হবে না, বেশি কথা হবে, বেশি বোঝানো হবে, বেশি নিজেকে বুঝতে হবে। আমাদের ছোট ছোট টপিক, অনেক ডিটেলস আলোচনা। এখানে এমন নয় হিস্ট্রি জিওগ্রাফির মতো যে 40 মিনিট পড়লাম মানে 4টা পাতা ভর্তি হয়ে যাবে, না। এখানে 40 দিন পড়েও 4টা পাতা ভর্তি না হতে পারে। এইখানটা ভর্তি হবে, মাথাতে ভর্তি করতে হবে, খাতাতে নয়। খাতাতে তো সব থাকবে, মাথাতে যেটুকু সেটুকু তোর। খাতা তো বিক্রি হয়ে যাবে, মাথা তো আর বিক্রি হবে না। থাক এটাই। পরের দিন বিভবের প্রকারভেদ পড়াবো, তারপরে সমপ্রবাহ পরবর্তী প্রবাহ পড়াবো, তড়িৎচালক বল। আস্তে আস্তে বাড়বো আমরা একটু একটু করে, হড়বড়ের কিছু নেই, অনেক এগিয়ে আছি আমরা। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। ক্লাস ভালো করে দেখে নাও, যে জায়গাটা মিস করে গিয়েছিলে, জাম্প হয়ে গিয়েছিল, মুছে দিয়েছিলাম, ওই জায়গাটা করে নিবি, লিখে নিবি, নাহলে ফাঁকা থাকলে সারাদিন ফাঁকাই রয়ে যাবে। এখনই করে নিবি, ক্লাস শেষ হওয়ার মাত্রই ভিডিওটা এখনই আপলোড হয়ে যাবে। আর পড়া ধরার দিন আশা করি আমি সবার পড়া পাবো। আমি কিন্তু আরেকবার বলে দিই, আমি কিন্তু সবার পড়া পাচ্ছি না। ম্যাক্সিমাম 35 থেকে 36 জন পড়া দিচ্ছে, কিন্তু 50 জনের ব্যাচ। আমি আরেক সপ্তাহ দেখবো যাদের আমি পড়া পাবো না, কোনো নোটিশ নেই, কোনো কথাবার্তা নেই, সোজা গ্রুপ থেকে বাইরে বের করে দেবো। আর গ্রুপ থেকে বাইরে বের করে দেবো তো বটেই, আর অফলাইন শুরু হবে 1 মাস পর, তখন কিন্তু তাকে আমি আর অ্যাডমিশন নেবো না। যদি সে ইচ্ছাকৃতভাবে না পড়া করে থাকে, মোবাইল নেই, নেটওয়ার্ক নেই, ঠিক আছে, তার জন্য আমি আছি, তাকে পরে পড়িয়ে দেবো। কিন্তু সব থাকা সত্ত্বেও তুমি যদি ইচ্ছাকৃতভাবে পড়াশোনার ক্লাসে এসে পড়াটি না দাও, তাহলে তাকে কিন্তু আমি গ্রুপ থেকে বের করতে বাধ্য হব। যারা ক্লাসটা দেখলি, যারা শুনলি, তারা কিন্তু এটা মাথায় রাখবি যে ক্লাস যখন করছিস, গ্রুপে যখন আছিস, তাহলে পড়া কিন্তু দিতে হবে, না হলে গ্রুপ থেকে লেফট হয়ে যাও, নাহলে আমি বের করে দেবো, দুটোর মধ্যে একটা। ওকে, বেশ, যারা পড়া দিয়েছিলি ঠিক ছিল, পড়া ভালো হয়েছে, আবার দুদিন পর আবার পড়া দিবি, সেখানে গিয়ে আবার পড়া ধরবো। আর ক্লাসে যদি কোনো ডাউট থাকে বারবার জিজ্ঞাসা করে ক্লিয়ার করে নিবি, বারবার জিজ্ঞাসা করে। হয়েছে? চলো চলো, থ্যাংক ইউ।